নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আমার ইউটিউব চ্যানেল বোম্বাগড়ের গল্প দাদু, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে একটা গল্প নিয়ে, যে গল্পটার নাম হলো ঘাটের কথা। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো সেই গল্পটা শুনে নি। চলো। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা, রচনাকাল 1884 খ্রিস্টাব্দ, প্রকাশকাল ভারতী পত্রিকায় কার্তিক সংখ্যা 1291 বঙ্গাব্দ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বিখ্যাত একটি গল্প, যা পরবর্তীকালে তাঁর বিখ্যাত গল্পগুচ্ছ কাব্যের প্রথম খণ্ড সংকলনে অন্তর্ভুক্ত হয়। অনেকের মতে এটি বাংলা সাহিত্যের একটি সার্থক আধুনিক ছোট গল্প। পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইত, তবে কতদিনকার কথা, কত কথা সোপানে সোপানে পাঠ করিতে পারিতে। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বৈশ, মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো। বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে। আমার আর একদিনের কথা মনে পড়িতেছে, সেও ঠিক এইরূপ দিন। আশ্বিন মাস পড়িতে আরো 2-4 দিন বাকি আছে। ভোরের বেলায় অতি ঈষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রথিতের দেহে নূতন প্রাণ আনিয়া দিতেছে। তরুপল্লব অমনি একটু শিহরিত হইয়া উঠিতেছে। ভরা গঙ্গা আমার চারিটি মাত্র ধাপ জলের উপর জাগিয়া আছে। জলের সঙ্গে স্থলের যেন গলাগলি। তীরে আম্র কাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে, সেখানে পর্যন্ত গঙ্গার জল গিয়াছে। নদীর ওই বাঁকের কাছে 3টে পুরাতন ইটের পাঁজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে। জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুঁড়ির সঙ্গে বাঁধা ছিল, সেগুলি প্রভাতে জ্বরের জলে ভাসিয়া উঠিয়া টলমল টলমল করিতেছে। দুরন্ত যৌবন জ্বরের জল রঙ্গ করিয়া তাহার দুই পাশে ছল ছল আঘাত করিতেছে। তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়া যাইতেছে। ভরা গঙ্গার উপরে শরৎ প্রভাতের যে রৌদ্র পড়িয়াছে, তাহার কাঁচা সোনার মতন রং, চাঁপা ফুলের মতন রং। রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না। চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে। এখনো কাশফুল সব ফোটে নাই, ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র। রাম রাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল। পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িয়াছে, ছোট ছোট নৌকোগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে। তাহাদের পাখি বলিয়া মনে হয়। তাহারা রাজহাঁসের মতন জলে ভাসিতেছে, কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে। ভট্টাচার্য মশাই ঠিক নিয়মিত সময়ে কোষাকুষি লইয়া স্নান করিতে আসিয়াছেন। মেয়েরা 2-1 জল লইতে আসিয়াছে। সে বড় বেশি দিনের কথা নয়, তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে, কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনের কথা। আমার দিনগুলি কিনা গঙ্গা স্রোতের উপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায়।
বহুকাল ধরিয়া স্থিরভাবে তাহাই দেখিতেছি, এই জন্য বড় দীর্ঘ বলিয়া মনে হয় না। আমার দিনের আলো রাতের ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে, আবার প্রতিদিন গঙ্গার ওপর হইতে মুছিয়া যায়, কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না। সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতন দেখিতে হইয়াছে, আমার হৃদয় চিরকাল নবীন। বহু বৎসরের স্মৃতির শৈবালু ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্যকিরণ মারা পড়ে নাই। দৈবাল একটা ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে, আবার স্রোতে ভাসিয়া যায়। তাই বলিয়া যে কিছুই নাই এমন বলিতে পারি না। যেখানে গঙ্গার স্রোত পৌঁছায় না, সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতা গুল্ম শৈবাল জন্মিয়াছে, তাহারাই আমার পুরাতনের সঙ্গী, সাক্ষী। তাহারাই পুরাতন কালকে স্নেহ পাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর, চিরদিন নূতন করিয়া রাখিয়াছে। গঙ্গা প্রতিদিন আমার কাছ হইতে এক ধাপ এক ধাপ করিয়া সরিয়া যাইতেছে, আমিও এক ধাপ করিয়া পুরাতন হইতেছি। চক্রবর্তীদের বাড়ির ওই বৃদ্ধা স্নান করিয়া নামাবলী গায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন। উহার মাতামহী যখন এতটুকু ছিল, আমার মনে আছে তাহার এক খেলা ছিল, সে প্রত্যহ একটা ঘৃতকুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত। আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতন ছিল, সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত। সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত। যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়েকে সঙ্গে লইয়া জল দইতে আসিল, সে মেয়েও আবার বড় হইল। বালিকারা জল ছুঁড়িয়া দুরন্তপানা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেছেন ও ভদ্রচিত ব্যবহার শিক্ষা দিতেন। তখন আমার সেই ঘৃতকুমারীর নৌকা ভাসানো কথা মনে পড়িত ও বড় কৌতুক বোধ হইত। যে কথাটা বলিব মনে করি সে আর আসে না। একটা কথা বলিতে বলিতে স্রোতে আর একটা কথা ভাসিয়া আসে, কথা আসে কথা যায়, ধরিয়া রাখিতে পারি না। কেবল এক একটি কাহিনী সেই ঘৃতকুমারীর নৌকাগুলির মতো পাকে পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে। তেমনি একটি কাহিনী তাহার পসরা লইয়া আজ আবার আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে। কখনো কখনো ডোবে, পাতাটুকুর মতো সে অতি ছোট, তাহাতে বেশি কিছু নাই, দুটি খেলার ফুল আছে। তাহাকে ডুবিতে দেখিলে কমল প্রাণা বালিকা কেবলমাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে। মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের গোয়াল ঘরের বেড়া দেখিতেছ, ওইখানে একটা বাবলা গাছ ছিল। তাহারই তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত। তখনও গোসাইরা এখানে বসতি করে নাই। যেখানে তাহাদের চণ্ডীমণ্ডল পড়িয়াছে, ওইখানেই একটা গোল পাতার ছাউনি ছিল মাত্র। এই যে অশ্বত্থ গাছ আজ আমার পিঞ্জরে পিঞ্জরে বাহু প্রসারিত করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন অঙ্গুলি জালের ন্যায় শিকড়গুলির দ্বারা আমার বিদীর্ণ অসাড় প্রাণ মুঠো করিয়া রাখিয়াছে, এ তখন এতটুকু একখানি চারা ছিল মাত্র। কচি কচি পাতাগুলো লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল। রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন খেলা করিত। ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গুলির ন্যায়
আমার বুকের কাছে কিলবিল করিত। কেহ ইহার একটি পাতা ছিঁড়লে আমার ব্যথা বাজিত। যদিও আমার বয়স অনেক হইয়াছিল, তবু তখন আমি সিধা ছিলাম। আজ যেমন মেরুদণ্ড ভাঙিয়া অষ্টাবক্রের মতন ভাঙিয়া চুরিয়া গিয়াছে, গভীর ত্রিবলী রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে, আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেক তাহাদের শীতকালের সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে, তখন আমার সে দশা ছিল না। কেবল আমার বাম বাহুর বাহিরের দিকে দুইখানি ইঁটের অভাব ছিল। সেই গর্তের মধ্যে একটা ফিঙে বাসা করিয়াছিল। ভোরের বেলায় যখন সে উসখুস করিয়া জাগিয়া উঠিত, মৎস্যপুঞ্জের ন্যায় তাহার জোড়া পুচ্ছ দুই চারিবার দ্রুত নাচাইয়া শীষ দিয়া আকাশে উড়িয়া যাইত, তখন জানিতাম কুসুমের ঘাটে আসিবার সময় হইয়াছে। যে মেয়েটির কথা বলিতেছি, ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়াই ডাকিত। বোধ করি কুসুমই তাহার নাম হইবে। জলের ওপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত, তখন আমার স্বাদ যাইত সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি আমার পাষাণে বাঁধিয়া রাখিতে পারি, এমনই তাহার একটি মাধুরী ছিল। সে যখন আমার পাষাণের ওপর পা ফেলিত ও তাহার চারগাছি মল বাজিত, তখন আমার শৈবার গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত। কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাশা করিত তাহা নয়। তথাপি আশ্চর্য এই, তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয়। যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না। কেহ তাহাকে বলিত কুশি, কেহ তাহাকে বলিত খুশি, কেউ তাহাকে বলিত রাক্ষসী। তাহার মা তাহাকে বলিত কুসমি। যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসে আছে। জলের সঙ্গে তাহার হৃদয়ের যেন এক বিশেষ কি মিল ছিল। সে জল ভারী ভালোবাসিত। কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না। ভুবন আর স্বর্ণ ঘাটে আসিয়া কাঁদিত। শুনিলাম তাহাদের কুশি খুশি রাক্ষসীকে শ্বশুর বাড়ি লইয়া গিয়াছে। শুনিলাম সেখানে তাহাকে লইয়া গেছে, সেখানে নাকি গঙ্গা নাই। সেখানে আবার কারা সব নূতন লোক, নূতন ঘরবাড়ি, নূতন পথঘাট, জলের পদ্মটুকে কে যেন ডাঙায় রোপণ করিয়া লইয়া গেল। ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়াই গেছি। 1 বৎসর হইয়া গেছে। ঘাটের মেয়েরা কুসুমের গল্প বড় করে না। একদিন সন্ধ্যার সময় বহুকালের পরিচিত পায়ের শব্দে সহসা যেন চমক লাগিল। মনে হইল যেন কুসুমের পা। তাহাই বটে, কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না। সে পায়ের সে সঙ্গীত নাই। কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিতেছি। আজ সহসা সেই মলের শব্দটি শুনিতে না পাইয়া সন্ধ্যাবেলাকার জলের কল্লোল যেমন বিষণ্ণ শুনিতে লাগিল। আম্রবনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হা হা করিয়া উঠিল। কুসুম বিধবা হইয়াছে। শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত। 2-1 দিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎই হয় নাই। পত্রযোগে বৈধব্যের সংবাদ পাইয়া 8 বৎসর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশ সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে। কিন্তু তাহার সঙ্গীদের বড় কেউ নাই। ভুবন, স্বর্ণ, অমলা শ্বশুর ঘর করিতে গিয়াছে। কেবল শরৎ আছে। কিন্তু শুনিতেছি অঘ্রাণ মাসে
তাহারও বিবাহ হইয়া যাইবে। কুসুম নিতান্ত একলা পড়িয়াছে, কিন্তু সে দুটি হাঁটুর ওপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার ধাপে বসিয়া থাকিত। তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া দুই হাত তুলিয়া তাহাকে কুশি রাক্ষসী খুশি বলিয়া ডাকাডাকি করিত। বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে, কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যের যৌবনে ভরিয়া উঠিতে লাগিল। কিন্তু তাহার মলিন বসন, করুণ মুখ, শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন, সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না। কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতে পাইত না, আমি তো পাইতামই না। কুসুমকে সেই বালিকাটির চেয়ে বড় কখনো দেখি নাই। তাহার মল ছিল না বটে, কিন্তু সে যখন চলিত আমি সেই মলের শব্দ শুনিতে পাইতাম। এমনি করিয়া 10 বছর কাটিয়া গেল, গাঁয়ের লোকেরা কেহ জানিতেই পারিল না। আজ যেমন দেখিতেছ, সে বৎসরও ভাদ্র মাসের শেষাশেষি এমন একদিন আসিয়াছিল। তোমাদের প্রপিতামহীরা সেদিন সকালে উঠিয়া এমনতর মধুর সূর্যের আলো দেখিতে পাইয়াছিলেন। তাহারা যখন এতখানি ঘোমটা টানিয়া কলসি তুলিয়া লইয়া আমার উপরে প্রভাতের আলো আরও আলোময় করিবার জন্য গাছপালার মধ্য দিয়া গ্রামের উঁচু নিচু রাস্তার ভিতর দিয়া গল্প করিতে করিতে চলিতেন, তখন তোমাদের সম্ভাবনাও তাঁদের মনের এক পার্শ্বে উদিত হইত না। তোমরা যেমন ঠিক মনে করিতে পারো না, তোমাদের দিদিমারাও সত্য সত্যই একদিন খেলা করিয়া বেড়াইতেন। আজিকার দিন যেমন সত্য, যেমন জীবন্ত, সেদিনও ঠিক তেমনই সত্য ছিল। তোমাদের মতন তরুণ হৃদয়খানি লইয়া সুখে দুঃখে তাহারা তোমাদেরই মতন টলমল করিয়া দুলিয়াছেন। তেমনি আজিকার এই শরতের দিন তাহারা হীন, তাহাদের সুখ দুঃখের স্মৃতি লেশমাত্রহীন। আজিকার এই শরতের সূর্যকরোজ্জ্বল আনন্দছবি তাহাদের কল্পনার নিকটে তদপেক্ষাও অগোচর ছিল। সেদিন ভোর হইতে প্রথমে উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার উপর এক আধটা উড়াইয়া ফেলিতেছিল। আমার পাষাণের উপর একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল। সেই দিন সকালে কোথা হইতে গৌরতনু সৌমোজ্জ্বল মুখচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন। সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া গেল। মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল। ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল। একে সন্ন্যাসী, তাহাতে অনুপম রূপ, তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না। ছেলেদের কোলে বসাইতেন, জননীদিগকে ঘরকন্যার কথা জিজ্ঞেস করিতেন। নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল। তাহার কাছে পুরুষও আসিত বিস্তর। কোনো দিন ভাগবত পাঠ করিতেন, কোনো দিন ভাগবত গীতার ব্যাখ্যা করিতেন, কোনো দিন কোনো মন্দিরে বসিয়া শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন। তাহার নিকট হইতে কেউ উপদেশ লইতে আসিত, কেউ মন্ত্র লইতে আসিত, কেহ রোগের ওষুধ জানিতে আসিত। মেয়েরা ঘাটে আসিয়া বলা বলিতে করিত, আহা কি রূপ! মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন। যখন সন্ন্যাসী প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে শুকতারার সম্মুখে রাখিয়া গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করতেন, তখন আমি জলের কল্লোল শুনতে পাইতাম না। তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে
প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলে আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত। মেঘের ধারে ধারে অরুণ রঙের রেখা পড়িত। অন্ধকার যেন বিকাশোন্মুখ কুঁড়ির আবরণপুটের মতো ফাটিয়া চারিদিকে নামিয়া পড়িত ও আকাশ সরোবরে উষাকুসুমের লাল আভা অল্প অল্প করিয়া বাহির হইয়া আসিত। আমার মনে হইত যে এই মহাপুরুষ গঙ্গার জলে দাঁড়াইয়া পূর্বের দিকে চাহিয়া যে এক মহামন্ত্র পাঠ করেন, তাহারই একটি শব্দ উচ্চারিত হইতে থাকে, আর নিশীথিনীর কূপ ভাঙিয়া যায়। চন্দ্র তারা পশ্চিমে নামিয়া পড়ে, সূর্য পূর্বাকাশে উঠিতে থাকে, জগতের দৃশ্যপট পরিবর্তিত হইয়া যায়। এ কে মায়াবী! স্নান করিয়া যখন সন্ন্যাসী হোমশিখার ন্যায় তাহার দীর্ঘ শুভ্র পুণ্যতনু লইয়া জল হইতে উঠিতেন, তাহার জটাজুট জল হইতে ঝরিয়া পড়িত। তখন নবীন সূর্যকিরণ তাঁহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত। আরও কয়েক মাস কাটিয়া গেল। চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গা স্নানে আসিল। বাবলাতলায় মস্ত হাট বসিল। এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল। যে গ্রামে কুসুমের শ্বশুরবাড়ি, সেখান হইতেও অনেকগুলো মেয়ে আসিয়াছিল। সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন। তাহাকে দেখিয়াই একজন আরেকজন মেয়েকে গা টিপিয়া বলিয়া উঠিল, হলো, এই যে আমাদের কুসুমের স্বামী। আর একজন আঙুলে 2 ঘোমটা কিছু ফাঁক করিয়া ধরিয়া বলিল, ওমা, তাই তো গা, এই যে আমাদের চাটুর্যদের বাড়ির ছোট দাদাবাবু। আর একজন ঘোমটার বড় ঘটা করিত না, সে কহিল, আহা, তেমনি কপাল, তেমনি নাক, তেমনি চোখ। আর একজন সন্ন্যাসীর দিকে মনোযোগ করিয়া নিঃশ্বাস ফেলিয়া কলসি দিয়া জল ঠেলিয়া বলিল, আহা, সে কি আর আছে, সে কি আর আসবে, কুসুমের কি তেমনি কপাল। তখন কেউ বলল, তার এত দাড়ি ছিল না। কেউ বলল, সে এমন একহারা ছিল না। কেউ বলল, সে যেন এতটা লম্বা নয়। এই রূপে এই কথাটা একরূপ নিষ্পত্তি হইয়া গেল, আর উঠিতে পারিল না। গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল, কেবল কুসুম দেখে নাই। অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল। একদিন সন্ধ্যাবেলা পূর্ণতিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝি আমাদের পুরনো সম্বন্ধ তাহার মনে পড়িল। তখন ঘাটে আর কেহ ছিল না। ঝিঁঝি পোকা ঝিঁঝি করিতেছিল। মন্দিরের কাঁসর ঘণ্টা বাজা শেষ হইয়া গেল। তাহার শেষ শব্দতরঙ্গ ক্ষীণতর হইয়া পরপরে ছায়াময় বনশ্রেণীর মধ্যে ছায়ার মতো মিলাইয়া গেছে। পরিপূর্ণ জ্যোৎস্না, জোয়ারের জল ছলছল করিতেছে। আমার ওপর ছায়াটি ফেলিয়া কুসুম বসে আছে। বাতাস বড় ছিল না, গাছপালা নিস্তব্ধ। কুসুম সম্মুখে গঙ্গার বক্ষে অবারিত প্রসারিত জ্যোৎস্না, কুসুমের পশ্চাতে আশেপাশে ঝোপঝাড়ে, গাছপালায়, মন্দিরের ছায়ায়, ভাঙা ঘরের ভিত্তিতে, পুষ্করিণীর ধারে, তালবনে অন্ধকারে গা ঢাকা দিয়া মুখে মুড়ি দিয়া বসে আছে। ছাতিম গাছের শাখায় বাদুড় ঝুলিতেছে। মন্দিরের চূড়ায় বসিয়া পেঁচক কাঁদিয়া উঠিতেছে। লোকালয়ের কাছে শৃগালের ঊর্ধ্ব চিৎকারধ্বনি উঠিল, আবার থামিয়াও গেল। সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন। ঘাটে আসিয়া 1-2 সোপান নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন, এমন সময় সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল।
তাহার মাথার উপর হইতে কাপড় পড়িয়া গেল। ঊর্ধ্বমুখে ফুটন্ত ফুলের উপরে যেমন জ্যোৎস্না পড়ে, মুখ তুলিয়াই কুসুমের মুখের উপর তেমনি জ্যোৎস্না পড়িল। সেই মুহূর্তেই উভয়ের দেখা হইল, চেনাশোনা হইল, মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল। মাথার উপর দিয়া পেচক ডাকিয়া চলিয়া গেল। শব্দে সচকিত হইয়া আত্মসম্বরণ করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল। উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল। সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞেস করিলেন, তোমার নাম কি? কুসুম কহিল, আমার নাম কুসুম। সে রাত্রে আর কথা হইল না। কুসুমের ঘর খুব কাছেই ছিল। কুসুম ধীরে ধীরে চলিয়া গেল। সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসে আছিলেন। অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল, সন্ন্যাসীর পশ্চাতে ছায়া সম্মুখে আসিয়া পড়িল। তিনি উঠিয়া মন্দিরে গিয়ে প্রবেশ করিলেন। পরদিন হইতে দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি রইয়া যেত। সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত। সন্ন্যাসী প্রাতঃসন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন। সব কথা সে কি বুঝিতে পারিত, কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া শুনিত। সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত। প্রত্যহ সে মন্দিরের কাজ করিত, দেবসেবায় আলস্য করিত না। পুজোর ফুল তুলিত, গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত। সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন, আমার সোপানে বসিয়া সে তাহাই ভাবিত। ধীরে ধীরে তাহার দৃষ্টি যেন প্রসারিত হইয়া গেল, হৃদয় উদ্ঘাটিত হইয়া গেল। সে যাহা দেখে নাই তাহাই দেখিতে লাগিল, যাহা শুনে নাই তাহাই শুনিতে লাগিল। তাহার প্রশান্ত মুখে যে ম্লান ছায়া ছিল তাহা দূর হইয়া গেল। সে যখন ভক্তি ভরে প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িত, তখন তাহাকে দেবতার নিকটে উৎসর্গীকৃত শিশির ধৌত পূজার ফুলের মতন দেখাইত। একটি সুবিমল প্রফুল্লতা তাহার শরীরে আলো করিয়া তুলিত। শীতকালের এই অবসাদ সময়ে শীতের বাতাস বয়। আবার এক একদিন সন্ধ্যাবেলায় সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে। আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায়। অনেক দিন পরে গ্রামের মধ্যে বাঁশি বাজিয়া ওঠে, গানের শব্দ শুনিতে পাওয়া যায়। মাঝিরা স্রোতে নৌকা ভাসাইয়া দ্বার বন্ধ করিয়া শ্যামের গান গাহিতে থাকে। শাখা হইতে শাখান্তরে পাখিরা সহসা পরম উল্লাসে উত্তর প্রত্যুত্তর করিতে আরম্ভ করে। সময়টা এরূপ আসিয়াছে। বসন্তের বাতাস লাগিয়া আমার পাষাণ হৃদয়ের মধ্যে অল্পে অল্পে যেন যৌবনের সঞ্চার হইতেছে। আমার প্রাণের ভিতরকার সেই নবযৌবনোচ্ছ্বাস আকর্ষণ করিয়াই যেন আমার লতাগুল্মগুলি দেখিতে দেখিতে ফুলে ফুলে একেবারে বিকশিত হইয়া উঠিতেছে। এ সময় কুসুমকে আর দেখিতে পাই না। কিছুদিন হইতে সে আর মন্দিরে আসে না, ঘাটে আসে না, সন্ন্যাসীর কাছে তাহাকে আর দেখা যায় না। ইতিমধ্যে কি হইল আমি কিছুই জানিতে পারি নাই। কিছুকাল পরে একদিন সন্ধ্যেবেলায় আমার সোপানে সন্ন্যাসীর নিকট কুসুমের সাক্ষাৎ হইল। কুসুম মুখ নত করিয়া বলিল, প্রভু, আমাকে কি ডাকিয়া পাঠাইয়াছেন? হ্যাঁ, তোমাকে দেখিতে পাই না কেন? আজকাল দেবসেবায় তোমার এত অবহেলা কেন? কুসুম চুপ করিয়া রইল। আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বলো। কুসুম ঈষৎ মুখ ফিরাইয়া বলল,
প্রভু, আমি পাপিয়সী, সেই জন্যেই এই অবহেলা। সন্ন্যাসী অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন, কুসুম, তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হইয়াছে, তাহা আমি বুঝিতে পারিয়াছি। কুসুম যেন চমকিয়া উঠিল। সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানি বুঝিয়াছেন। তাহার চোখ অল্প অল্প জলে ভরিয়া আসিল। সে সেইখানেই বসিয়া পড়িল, মুখে আঁচল ঢাকিয়া সোপানে সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল। সন্ন্যাসী কিছু দূরে সরিয়া গিয়া বলিলেন, তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যক্ত করিয়া বলো, আমি তোমাকে শান্তির পথ দেখাইয়া দিব। কুসুম অটল ভক্তিস্বরে কহিল, মাঝে মাঝে থামিল, মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল। আপনি আদেশ করেন তো অবশ্য বলিব, তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না। আপনি বোধ করি মনে মনে সকলই জানিতেছেন। প্রভু, আমি একজনকে দেবতার মতন ভক্তি করিতাম, আমি তাহাকে পূজা করিতাম, সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল। কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখিলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী, কোথায় যেন বকুল বনে বসিয়া তাহার বাম হস্তে আমার দক্ষিণ হস্ত লইয়া আমাকে প্রেমের কথা বলিতেছেন। এই ঘটনা আমার কিছুই অসম্ভব, কিছুই আশ্চর্য মনে হইল না। স্বপ্ন ভাঙিয়া গেল, তবু স্বপ্নের ঘোর ভাঙিল না। তাহার পরদিন যখন তাহাকে দেখিলাম, আর পূর্বের মতন দেখিলাম না। সেই স্বপ্নের ছবি উদয় হইতে লাগল। ভয়ে দূরে পালাইলাম, কিন্তু সে ছবি আমার সঙ্গে রইল। সেই অবধি আমার হৃদয়ের অশান্তি দূর হয় না, আমার সমস্ত অন্ধকার হইয়া গেছে। যখন কুসুম অশ্রু মুছিয়া এই কথাগুলো বলিতেছিল, তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়ে আমার পাষাণ চাপিয়াছিলেন। কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী কহিলেন, যাহাকে স্বপ্ন দেখিয়াছ সে কে বলিতে হইবে। কুসুম জোর হাতে কহিল, তাহা বলিতে পারিব না। সন্ন্যাসী কহিলেন, তোমার মঙ্গলের জন্যই জিজ্ঞেস করিতেছি, সে কে স্পষ্ট করিয়া বলো। কুসুম সবলে নিজের কোমল হাত দুটি পীড়ন করিয়া হাত জোর করিয়া বলিল, নিতান্ত সে কি বলিতেই হইবে? সন্ন্যাসী বলিলেন, হ্যাঁ, বলিতেই হইবে। কুসুম তৎক্ষণাৎ বলে উঠল, প্রভু, সে তুমি। এমনি যাহার নিজের কথা নিজের কানে পৌঁছিল, অমনি সে মূর্ছিত হইয়া আমার কোলে ঢলিয়া পড়িল। সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতন দাঁড়াইয়া রইলেন। যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল, তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন, তুমি আমার সকল কথাই পালন করিয়াছ, আরেকটি কথা কহিব, পালন করিতে হইবে। আমি আজই এখান হইতে চলিলাম, আমার সাথে তোমার দেখা না হয়, আমাকে তোমাকে ভুলিতে হইবে। বলো, এই সাধনা করিবে? কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের পানে চাহিয়া ধীর স্বরে বলিলেন, প্রভু, তাহাই হইবে। সন্ন্যাসী কহিলেন, তবে আমি চলিলাম। কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল। তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া রইল। সন্ন্যাসী চলিয়া গেলেন। কুসুম কহিল, তিনি আদেশ করিয়া গিয়েছেন, তাহাকে ভুলিতে হইবে বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল। এতটুকু বেলা হইতে সে এই জলের ধারে কাটাইয়াছে। শ্রান্তির সময় সে জল যদি হাত বাড়াইয়া তাহার কোলে না লইবে, তবে আর কে লইবে? চাঁদ অস্ত গেল, রাত্রি ঘোর অন্ধকার হইল। জলের শব্দ শুনিতে পাইলাম, আর কিছুই বুঝিতে পারিলাম না। অন্ধকার বাতাসে হু হু করিতে লাগল। পাছে তিলমাত্র কিছু দেখা যায় বলিয়া সে ফুঁ দিয়া আকাশের তারাগুলোকে নিভাইয়া দিতে চায়।
আমার কোলে যে খেলা করিত সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না। তাহলে বন্ধুরা, আমার এই গল্প পাঠ তোমরা শুনলে, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে, আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, ফলো করবে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। দেখা হবে পরের গল্প পাঠের আসরে। শেষে আর একটা কথা তোমাদের বলবো, আমি তোমাদের বই পোকা হতে বলছি না, কিন্তু বাংলা সাহিত্যের যে রস, রূপ, গন্ধ, এটা নিজেরা আঘ্রাণ করো, বই পড়ো, অন্যকে বই পড়তে উদ্বুদ্ধ করো। আপাতত চলুন।